আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের লিনিয়ার প্রোগ্রামিং কোর্সের চ্যাপ্টার 15 তিতাস পাবলিকেশনের বইয়ে আর সায়েন্স বি পাবলিকেশনের চ্যাপ্টার 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটা মেথডের অ্যাসাইনমেন্ট প্রবলেম সলভ করব। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ হাঙ্গেরিয়ান পদ্ধতি দ্বারা নিচের কর্মনিয়োগ সমস্যাটির চূড়ান্ত কর্মনিয়োগ পরিকল্পনা এবং সর্বনিম্ন খরচ নির্ণয় করো, যার খরচ ম্যাট্রিক্স নিম্নরূপ। অর্থাৎ আমাদের হাঙ্গেরিয়ান মেথড ইউজ করে কিভাবে একটা প্রবলেম সলভ করতে হয় সেটা আমরা এই ভিডিওতে ডিটেল জানব। এই প্রশ্নটি বিগত 12 সালে আসছে, ঠিক আছে? তো আমরা যে কাজটা করব, আমাদের মেন উদ্দেশ্য থাকবে আমরা নিয়ম যাতে শিখতে পারি, ঠিক আছে? আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে নিয়ম শেখা। এখানে প্রশ্ন এইভাবে আসতে পারে, বোর্ড পরীক্ষা অন্যভাবেও আসতে পারে, ঠিক আছে? প্রশ্ন চেঞ্জ আসতে পারে। তো তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাদেরকে নিয়ম শিখতে হবে। অর্থাৎ কিভাবে আমরা এই প্রবলেমগুলোকে সলভ করব সেই নিয়মটা আমাদেরকে সর্বপ্রথম সর্বপ্রথম আয়ত্ত আনতে হবে, ঠিক আছে? তোমরা যদি নিয়ম ঠিক মতন বুঝতে পারো তাহলে এরকম যে ম্যাথে দিক না কেন তোমরা ইজিলি সলভ করতে পারবা, আমার বিশ্বাস। আমি যেভাবে তোমাদের সাথে বিষয়গুলা শেয়ার করবো বা শেখাবো, ঠিক আছে? তোমাদের আশা করি কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, এতটুকু নিশ্চিত, ঠিক আছে? অর্থাৎ হাঙ্গেরিয়ান মেথড ইউজ করে কিভাবে অ্যাসাইনমেন্ট প্রবলেম বা কর্মনিয়োগ সমস্যা সলভ করতে হয় সেটা আমরা জানতে পারবো ইজিলি এই ভিডিওতে, একেবারে সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনা শুরু করি। অর্থাৎ আমাদের এই প্রশ্নটা দেখো, আমাদের এখানে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ঠিক আছে? তোমাদেরকে আগে সর্বপ্রথম প্রশ্ন পাওয়ার পর যেটা চেক করতে হবে সেটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে আমাদের রো নাম্বার এবং কলাম নাম্বার খুঁজতে হবে। দেখো আমাদের এখানে রো কয়টা আছে, রো হচ্ছে টোটাল কয়টা আছে দেখো তো, 6টা আছে। দেখো মেবি 6টা, দেখো 6টা না, 1 2 3 4 5। আর কলাম কয়টা আছে, 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে খেয়াল করো আমাদের এই প্রশ্নটা হচ্ছে ব্যালেন্স অ্যাসাইনমেন্ট প্রবলেম, কারণ আমরা জানি অ্যাসাইনমেন্ট প্রবলেম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ব্যালেন্স আর একটা হচ্ছে আনব্যালেন্সড। তো আমরা আজকের এই ভিডিওতে ব্যালেন্স অ্যাসাইনমেন্ট প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটার আমরা ডিটেল জানবো, ঠিক আছে? তো কিভাবে আমরা সলভ করব সেটা এখন আমাদের আলোচনা শুরু করি। তো দেখো আমাদের এই প্রশ্নটাতে এদিকে দেওয়া আছে জব মানে কাজ। কাজ টোটাল কয়টা আছে বলো তো, 5টা, 1 2 3 4 5। আর শ্রমিক বা ওয়ার্কার্স কয়টা আছে বলো তো, এ বি সি ডি ই, মানে টোটাল 5। অর্থাৎ আমাদের এটা হচ্ছে একটা ব্যালেন্স অ্যাসাইনমেন্ট প্রবলেম। কেন? কারণ রো নাম্বার আর কলাম নাম্বার সমান, এই কারণে এটা হচ্ছে আমাদের কি ব্যালেন্স অ্যাসাইনমেন্ট প্রবলেম। তো আমরা এই যে সফটওয়্যার, আমরা এই মানগুলো ব্যবহার করব। এ দেখো আমি যেগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি, অর্থাৎ জব এবং ওয়ার্কার্স নাম্বার বাদ দেওয়ার পরে এই যে যেটুকু অংশ আমি দেখাইতেছি এইটুকু অংশ আমরা এখন নিয়ে কাজ করব, ঠিক আছে? কিভাবে কাজ করতে হয় সেগুলো আমরা এখন পুরো ডিটেইল আলোচনা করব, অর্থাৎ আমাদের এই টিউটোরিয়ালে আলোচনা করব। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের লিখতে হবে। কি লিখতে হবে? দেখো কি লিখতে হবে, দেখো সর্বপ্রথম তোমাদেরকে লিখতে হবে যে অংশটুকু আমি তোমাদেরকে দেখাইলাম যে এটা লিখতে হবে, ঠিক আছে? সেই জিনিসটা আমরা এখন লিখবো, মানে আমাদের এই প্রশ্নটার সমাধান, ঠিক আছে? সমাধান, ঠিক আছে? তো সমাধানটা আমরা এখন শুরু করি। সর্বপ্রথম লিখতে হবে প্রদত্ত কস্ট ম্যাট্রিক্স, প্রদত্ত কস্ট ম্যাট্রিক্স, এটুকু হচ্ছে তোমাদের সর্বপ্রথম কাজ, ঠিক আছে? আর এই কস্ট ম্যাট্রিক্সটা কোথায় থেকে লিখবে বলো তো? এই যে আমি মাত্র যেটা বলছিলাম, ঠিক আছে? মাত্র যেটা বলছিলাম যে এই যে এই জিনিসটা, ঠিক আছে? এই যে এইগুলা, এই যে এইগুলা আমরা এখন তুলবো, ঠিক আছে? তো দেখো আমরা এগুলোকে এখন ম্যাট্রিক্স আকারে লিখবো। কি আকারে লিখবো বলো তো? ম্যাট্রিক্স আকারে লিখবো। এই যে দেখো আমি ম্যাট্রিক্স চিহ্ন দিলাম, ঠিক আছে? এদিকেও দিব, পরে আগে আমরা এগুলো লিখে ফেলি,
ঠিক আছে, 8, আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, ঠিক আছে, 8 4 2 6 1, এরপরে হচ্ছে 0 9 5 5 4। তোমরা যে কাজটা করবা প্রশ্নটা দেখে দেখে তুলবা, ঠিক আছে। আর কতটুকু অংশ তুলতে হবে সেটা তো তোমরা বুঝতেই পারতেছো। 3 8 9 2 6, এরপরে হচ্ছে 4 3 1 0 3, এরপরে হচ্ছে 9 5 8 9 5। এরপরে আমরা কি করব, ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে দেব, এভাবে ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ আমরা যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখে ফেললাম, মানে লিখে ফেলতে হবে, ঠিক আছে। সর্বপ্রথম তোমাদেরকে ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। তো লেখার পরে এখন আমাদের দুইটা কাজ করতে হবে। কি কাজ? প্রথম কাজটা হলো যে আমরা এই সারিগুলো থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা খুঁজে বের করব। আবারও বলতেছি, আমরা এই সারিগুলো থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা খুঁজে বের করব। করার পর আমরা প্রত্যেকটা থেকে প্রত্যেকটা থেকে সবচেয়ে যে ছোট সংখ্যাটা থাকবে সেটা বিয়োগ করে দিব। আবারও বলতেছি, প্রথমে আমরা সারির ক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যাটা বের করব, তারপরে আমরা কলামের ক্ষেত্রে কাজ করব। তো কলামের ক্ষেত্রে আমরা পরে কাজ করব, সব সময় আগে সারির কাজ করতে হবে, তারপরে হচ্ছে কি কলামের কাজ। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে, তোমরা যে কাজটা করবা না আমি বলে দিব, ঠিক আছে। তাহলে আমরা সর্বপ্রথম খুঁজে বের করবো এখানের মধ্যে সবচেয়ে ছোট কত বলো তো, 1। তোমরা এগুলো পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো, কিন্তু পরীক্ষার সময় এগুলো আবার মুছে দিবা, ঠিক আছে। এখানে সবচেয়ে ছোট কি বলো তো, 0। এখানে সবচেয়ে ছোট কি বলো তো, 2। এখানে সবচেয়ে ছোট কি বলো তো, 0। এখানে সবচেয়ে ছোট কি বলো তো, দেখো দুইটা 5, তার মানে আমরা যে কোনো একটা 5 লিখলেই হবে। ওকে, তাহলে সর্বপ্রথম তোমরা কি করলা, এইভাবে তোমরা লিখে রাখতে পারো। আর যদি তোমরা এগুলো না লিখো তারপরেও কোনো কিন্তু সমস্যা নেই। আমি জাস্ট তোমাদের যাতে বারবার কোথাও যাতে ভুল টুল না হয় সেজন্য আমি এগুলো করতেছি, ঠিক আছে। আবার আমি কিন্তু এটা কিন্তু করা শেষ হয়ে গেলে এটা কিন্তু মুছে দিতে হবে, ঠিক আছে। এটা ভুলেও এইভাবে দিয়ে রাখবা না পেন্সিল দিয়ে, ঠিক আছে। অবশ্যই এগুলো পেন্সিল দিয়ে তোমরা রাব করতে পারো, পরে আবার এটা কি করবা, মুছে দিবা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এখানে একটা ভাষা লিখতে হবে, যে কথাটা আমি একটু আগে তোমাদেরকে বুঝাইলাম, যে সবচেয়ে ছোটগুলা বের করব, করার পরে প্রত্যেকটা উপাদান থেকে এটা বিয়োগ হবে, এই সারি থেকে 1 বিয়োগ হবে, এই সারি থেকে 0 বিয়োগ হবে, এই সারি থেকে 2 বিয়োগ হবে, এই সারি থেকে 0 বিয়োগ হবে, এই সারি থেকে 5 বিয়োগ হবে। প্রত্যেকটা থেকে এভাবে কাজ করতে হবে। তো এটার জন্য আমাদের একটা ভাষা, মানে আমি যে কথাটা বললাম এই কথাটা তোমাদেরকে লিখে দিতে হবে। অর্থাৎ আমাদের লিখতে হবে যে প্রত্যেক সারির প্রত্যেক সারির সবচেয়ে ছোট উপাদানটি, ঠিক আছে, প্রতিসঙ্গী সারি, মানে প্রতিসঙ্গী সারি এই কথাটার অর্থ হলো, যেমন এই সারির সবচেয়ে ছোট কোনটা, 1, তাহলে এই 1 হবে এই সারিটা থেকেই শুধু বিয়োগ। এই কারণে এই কথাটা বলছে যে প্রতিসঙ্গী 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 সারির প্রতিটি উপাদান থেকে বিয়োগ বিয়োগ করে রূপান্তরিত ম্যাট্রিক্স পাই। রূপান্তরিত ওকে, তাহলে আমরা এখন কি করব বলো তো, আমরা এখন যে কাজটা করব, যে এই যে যে ভাষাটা আমি তোমাদেরকে একটু আগে বুঝিয়েছি সেটাই আমি কিন্তু এখানে লিখছি, হ্যাঁ।
ওকে, তাহলে এখন আমরা 8 থেকে 1 বাদ দিব, তাহলে কত হবে বলো তো? 7। 4 থেকে 1 বাদ দিলে কত হবে? 3। 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1। 6 থেকে 1 বাদ দিলে কত হবে? 5। 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। ওকে, এবার আমরা কত বিয়োগ করব? 0। 0 বিয়োগ করলে কি হবে? কোনো পরিবর্তন হবে না। তাহলে 0 বিয়োগ করলে, 0 থেকে বিয়োগ করলে 0ই, 9 থেকে 0 বাদ দিলে 9, 5 থেকে 5 0 বাদ দিলে 0, 5 থেকে 0 বাদ দিলে 5, 4 থেকে 0 বাদ দিলে 4। ওকে, এরপরে হচ্ছে আমরা এবার 2 বিয়োগ করব এই সারি থেকে। তাহলে 2 যদি বিয়োগ করি, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1। 8 থেকে 2 বাদ দিলে কত হবে? 6। 9 থেকে 2 বাদ দিলে কত হবে? 7। 2 থেকে 2 বাদ দিলে কত হবে? 0। 6 থেকে 2 বাদ দিলে কত হবে? 4। ওকে, এবার আমরা এই সারি থেকে 0 বাদ দিব। 0 বাদ দিলে কি হবে? কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 4 3 দাঁড়াও 4 3 1 0 3। এরপর আমরা কত বিয়োগ করব? 5। তাহলে 9 থেকে 5 বাদ দিলে কত হবে? 4। 5 থেকে 5 বাদ দিলে কত হবে? 0। 8 থেকে 5 বাদ দিলে কত হবে? 3। 9 থেকে 5 বাদ দিলে কত হবে? 4। 5 থেকে 5 বাদ দিলে কত হবে? 0। ঠিক আছে, এই যে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা এখানে কি দিব? এই ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে এটাকে আবদ্ধ করলাম। তাহলে আমরা প্রথম কাজটা কিন্তু করে ফেলছি। প্রথম কাজটা কি করছি বলো তো? প্রথম কাজটা আমরা করলাম এটা, যে এই যে আমাদের উপরে যে সারিটা ছিল, প্রত্যেকটা ছোট উপাদানটা দিয়ে সবগুলো থেকে বিয়োগ করছি। এবার আমরা যে কাজটা সারির ক্ষেত্রে করছি, সে কাজটা এখন আমরা কলামের ক্ষেত্রে করব। ঠিক আছে, এবার যে আমরা কলাম থেকে করব, সেটা কোথায় থেকে করব? এই যে এইটা থেকে, কিন্তু শুরুটা থেকে না, কিন্তু কোনটা থেকে? যেটা আমরা রূপান্তরিত পাইছি, এইটা থেকে আমরা করব। তাহলে আমি আবার পেন্সিল ইউজ করতেছি। তাহলে কলাম কোনটা? এটা। তাহলে এই কলামের মধ্যে সবচেয়ে ছোট কি আছে বলো তো? 0। সবচেয়ে ছোট কি আছে? 0। এই কলাম থেকে সবচেয়ে ছোট কি বলো তো? 0। এই কলাম থেকে সবচেয়ে ছোট কি বলো তো? 1। ঠিক আছে, 1। এখান থেকে সবচেয়ে ছোট কি? 0। এখান থেকে সবচেয়ে ছোট কি? 0। ঠিক আছে, অর্থাৎ এগুলো আমরা পেন্সিল দিয়ে লিখে রাখতে পারি সুবিধার জন্য, পরে আবার এগুলো মুছে দিতে হবে। তো এই যে বের করলাম, এগুলো এখন প্রত্যেকটা থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এইখানে যেমন ভাষাটা লিখছি, ঠিক এখানেও সেই ভাষাটা ওইভাবে লিখবো। তাহলে লিখবো আবার, কারণ আমরা রূপান্তরিততার থেকে কাজ করতেছি। রূপান্তরিত ম্যাট্রিক্সের প্রত্যেক কলামের সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সবচেয়ে ছোট উপাদানটি প্রতিসঙ্গী কেন? কারণ আমরা যখন 0 বিয়োগ করবো, তখন এইটা থেকেই করব, এগুলো থেকে না কিন্তু। হ্যাঁ, এই কারণে প্রতিসঙ্গী বলছে। প্রতিসঙ্গী কলামের প্রতিটি উপাদান বিয়োগ করে পাই। প্রতিটি উপাদান বিয়োগ করে পাই। বিয়োগ করে পাই। ওকে, তাহলে আমরা এখন কি লিখবো বলো তো? দেখো, আমরা এই কলাম থেকে 0 বাদ দিব, তো 0 বাদ দিলে তো কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা হুবহু ওইটাই লিখবো। তাহলে দেখো, যা ছিল তাই লিখতেছি। 7 0 1 4 4। ওকে, তারপরটা থেকেও দেখো কত বিয়োগ করতে হবে? 0 বিয়োগ করতে হবে। তাহলে কোনো পরিবর্তন হবে না, যেভাবে ছিল সেভাবে জাস্ট নামাই দিব। তাহলে কত হবে? 3 9 6 3 0।
এরপরে দেখো আমাদেরকে কত বিয়োগ করতে হবে বলো তো, 1 বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 0। 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 0। আবার 5 থেকে একবার দিলে কত হবে? 4। 7 থেকে একবার দিলে কত হবে? 6। আবার 1 থেকে একবার দিলে, এই যে 1 থেকে একবার দিলে কত হবে? 0। 3 থেকে একবার দিলে কত হবে? 2। এরপরে কত বিয়োগ করতে হবে? 0। এখানেও এটা তো করতে হবে 0, তার মানে কি এগুলো কোনো পরিবর্তন হবে না, জাস্ট তুলে দিব। অর্থাৎ 5 0 5 4 0 4 0 3 4 0। এখন আমরা কি করব? ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করে দিলাম বা আবদ্ধ করলাম। তো আশা করছি এইটুক পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। ঠিক আছে, এইটুকে কোনো বোঝার সমস্যা নাই আমি আশা করি। ঠিক আছে, তোমাদের কোনো বুঝার অসুবিধা হয়নি। কি করলাম আবারও একটু সারাংশটা নেই, যে সারি থেকে সবচেয়ে ছোট সংখ্যাটাকে খুঁজে বের করছি, করার পরে ওইটা বিয়োগ করছি সারিগুলো থেকে। একই রকমভাবে কলামের ক্ষেত্রেও সবচেয়ে ছোটগুলো বের করছি, করার পরে কলাম থেকে সেগুলো বিয়োগ করে জাস্ট লিখে দিছি। ঠিক আছে, এছাড়া আর তেমন কোনো কাজ করা হয় নাই। ঠিক আছে, এছাড়া আর কোনো কাজ করি নাই। এখন আমাদের যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, সেটা হলো আমাদের এখন যত কাজকর্ম হবে সকল কাজকর্ম হবে এটা থেকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন শূন্য খুঁজবো। কি শূন্য খুঁজবো বলো তো? শূন্য খুঁজবো। ঠিক আছে, কি খুঁজবো? শূন্য খুঁজবো। ওকে, তাহলে আমরা এখন জিরো খুঁজবো। দেখো সারি থেকে জিরো কয়টা আছে? এখানে 2টা, তাহলে এটা আমরা হিসাব করবো না। ঠিক আছে, যদি ডাবল জিরো থাকে তাহলে আমরা সেটা মানে একটা আয়তক্ষেত্র চিহ্ন দিয়ে, ঠিক আছে, কি চিহ্ন বলো তো? আয়তক্ষেত্র, এই চিহ্ন দিয়ে আবদ্ধ করব না। যদি ডাবল জিরো থাকে তাহলে আবদ্ধ করব না, আর যদি একটা একটা করে জিরো থাকে তাহলে আমরা সেটাকে আবদ্ধ করব। তাহলে এই শূন্যটাকে আবদ্ধ করব কেন? কারণ এই সারিতে একটা মাত্রই জিরো আছে, এটাকে আমরা আবদ্ধ করতে পারবো। এবার দেখো এটাতেও আমরা আবদ্ধ করতে পারবো। কেন? কারণ এই সারিতে একটা জিরো আছে। প্রথমে কিন্তু সারির কাজ করতে হবে, যেমন আমরা প্রথমে যেমন সারি থেকে বিয়োগ করছি তারপর কলাম, একই রকম ভাবে সেটাও এখানেও আগে সারি থেকে, তাহলে এখানে 2টা জিরো আছে, তার মানে এটা আমরা আবদ্ধ করতে পারবো কি বলতো? পারবো না। কি করতে হবে সেটা আমরা পরে আসতেছি। যেগুলো ডাবল, এটা তো কিন্তু ডাবল জিরো আছে, তার মানে এটা তো আমরা এই চিহ্ন দিয়ে আবদ্ধ করতে পারবো না। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, যে পারবো কি পারবো না যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে এখন আমাদেরকে লিখে দিতে হবে। ঠিক আছে, তো আমি একটা জিনিস খেয়াল করো, আমাদের দ্বিতীয় এবং তৃতীয় সারিতে একটা মাত্র শূন্য আছে। দেখো দ্বিতীয় সারিতে একটা জিরো আছে, তৃতীয় সারিতেও একটা জিরো আছে, আর বাকিগুলোতে 2টা করে আছে। তাহলে আমরা এগুলাকে কি চিহ্ন দিয়ে আবদ্ধ করবো বলতো? এই চিহ্নটা দিয়ে আবদ্ধ করব। ঠিক আছে, ওকে, এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছো তোমরা? আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আমরা যে কাজটা করব, এরপরের কাজ যেটাতে ডাবল ডাবল আছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদেরকে, যেমন হচ্ছে চতুর্থ কলামের কথা যদি বলি, চতুর্থ কলামে কয়টা জিরো আছে বলো তো? 2টা জিরো আছে। তাহলে আমরা চতুর্থ কলামের যে 2টা শূন্য আছে, এই 2টা শূন্যর একটাকে করস চিহ্ন দিব, একটাকে কি দিব? ক্রস চিহ্ন দিব। আর এই ক্রস চিহ্নগুলো অবশ্যই পেন্সিল দিয়ে, কলম দিয়ে না। ঠিক আছে, কি দিয়ে বলো তো? পেন্সিল দিয়ে। তোমরা কি দিয়ে বলো তো? আবারও বলতেছি, কি দিয়ে ক্রস দিবা? পেন্সিল দিয়ে ক্রস দিবা। আচ্ছা, এই বিষয়গুলো আমি বলতেছি, হ্যাঁ? ওকে, এরপরে তৃতীয়, আচ্ছা এখন এইটুক বিষয় তো ক্লিয়ার তো নাকি? আচ্ছা আমাদের সর্বপ্রথম আগে বুঝতে হবে, তাহলে সারির কাজগুলো তো ক্লিয়ার। সারি থেকে আমরা কোনটা কোনটা বদ্ধ করব, এই চিহ্ন দিয়ে আবদ্ধ করব, এইটা আর এইটা। এবার আমরা খুঁজবো কলামের ক্ষেত্রে। কি বলতো? কলামের ক্ষেত্রে। তো দেখো এই প্রথম কলাম, এখানে কয়টা জিরো আছে? একটা। দ্বিতীয় কলামে একটা জিরো আছে। তৃতীয় কলামে কয়টা? 2টা জিরো আছে। চতুর্থ কলামে কয়টা জিরো আছে? 2টা জিরো আছে। একই রকমভাবে পঞ্চম কলামে কয়টা জিরো আছে? 2টা জিরো আছে। তো এইটুক আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে, ঠিক আছে,
চতুর্থ কলাম কোনটা দেখো তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চতুর্থ কলাম। এই চতুর্থ কলামের অপর শূন্যকে ক্রস এবং তৃতীয় কলামের অপর শূন্যকে ক্রস চিহ্ন দেব। তৃতীয় কলাম কোনটা বলো তো? এই যে তৃতীয় কলাম হচ্ছে এটা, হ্যাঁ, আর চতুর্থ কলাম হচ্ছে এটা, ঠিক আছে? আমাদেরকে এগুলোতে কি চিহ্ন দিতে হবে বলো তো? ক্রস চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তো আমরা আগে এই ভাষাটা আগে লিখে রাখি, ঠিক আছে? আমরা এই যে কথাগুলো যে বললাম, এই কথাগুলো তোমাদেরকে লিখে দিতে হবে। তো চলো আমরা এই কথাগুলো লিখি। এতক্ষণে যে কথাগুলো বলছি, বুঝাইলাম, ঠিক আছে, সেই কথাগুলোকে এখন আমাদের লিখতে হবে, ঠিক আছে? তাহলে লিখো যে একটি মাত্র, সারির ক্ষেত্রে এটা, হ্যাঁ, একটি মাত্র, মানে তোমরা ওই যে লাস্টের দিকে যে সলিউশনটা বের করছি সেখান থেকে এই ভাষাগুলো আসবে, হ্যাঁ। একটি মাত্র শূন্য বিশিষ্ট, শূন্য বিশিষ্ট দ্বিতীয় ও তৃতীয় সারির, কারণ এই দুইটা, দ্বিতীয় এবং তৃতীয় সারিতে একটা জিরো আছে, শূন্যকে, শূন্যকে আয়তক্ষেত্র, ওই যে যেটা চিহ্ন দেখাইলাম, হ্যাঁ, আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করে আমরা অ্যাসাইনমেন্ট বা কর্মনিয়োগ কথাটাও লিখতে পারো, তৈরি করি। ওকে, এটুকু হয়ে গেল। অর্থাৎ এই কথাটা আমরা লিখছি কোথা থেকে বলো তো? সারির কাহিনী থেকে। এবার আমরা লিখব কলাম। তাহলে আবার আমরা লিখব কর্মনিয়োগ, বা ইংলিশে লিখতে পারো অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট চতুর্থ কলাম, চতুর্থ কলামের অপর শূন্যকে, অপর শূন্যকে ক্রস চিহ্ন দিব। কি চিহ্ন দিব বলো তো? ক্রস চিহ্ন দেই, ক্রস চিহ্ন দিব, ঠিক আছে? আচ্ছা, এখন একটি মাত্র শূন্য, একটি মাত্র শূন্য বিশিষ্ট চতুর্থ, একটি মাত্র শূন্য বিশিষ্ট চতুর্থ সারির শূন্যকে, চতুর্থ সারির, আমরা অলরেডি কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সারিতে কিন্তু একটা একটা করে শূন্য আছে। আর এখন আমরা যে কাজটা করব, যে এখন একটি মাত্র শূন্য বিশিষ্ট, হ্যাঁ, শূন্য বিশিষ্ট চতুর্থ সারি, কারণ আমরা কি ক্রস চিহ্ন কিন্তু দিয়ে দিছি কিন্তু, হ্যাঁ, ক্রস চিহ্ন দেওয়ার পরে কিন্তু এই চতুর্থ সারিটার কাহিনীটা আসছে, ঠিক আছে? আমরা একটু পরে আমরা ওই সবটা আঁকবো, টেনশন নিও না। এই ভাষাগুলো লেখার পরে এগুলো লিখবো, ঠিক আছে? তাহলে চতুর্থ সারির শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করে, আবদ্ধ করে এর তৃতীয় কলামের, তৃতীয় কলাম, কারণ তৃতীয় কলামে কিন্তু এই ডাবল জিরো আছে, দাঁড়াও, তৃতীয় কলামে দুইটা জিরো আছে, ঠিক আছে? এই কারণে আমাদের এখন এই কথাটা লিখতে হচ্ছে যে তৃতীয় কলামের অপর শূন্যকে, অপর শূন্যকে, এই ভাষাগুলো হয়তো তোমাদের কাছে একটু কেমন যেন লাগে, ঠিক আছে? তোমরা জাস্ট ওইটা দেখে দেখে খালি এই ভাষাগুলো তোমরা তোমাদের মতন করে লিখবে, ঠিক আছে?
এভাবে যে লিখতে হবে এমন কোনো কথা নাই, তবে এইভাবে মিল দেখে চিত্রটা দেখে দেখে করবা। এটা গেল। এবার হচ্ছে আবার, কারণ আমাদের ডাবল ডাবল জিরো তো কেবল একটা একটা করে কাটা যাচ্ছে। আবার একটি মাত্র, আমি এগুলো বুঝাবো, তোমরা টেনশন নিও না। শূন্য বিশিষ্ট বিশিষ্ট প্রথম সারিতে কিন্তু আমাদের দুইটা করে জিরো ছিল, ঠিক আছে? এই কারণে প্রথম সারিতে আবার আসতেছি। প্রথম সারির শূন্যকে প্রথম সারির শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি। আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করে পঞ্চম কলামের পঞ্চম কলামের অপর শূন্যকে ক্রস চিহ্ন দিই। আর এই ক্রস চিহ্নগুলো কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে, হ্যাঁ, চিহ্ন দিই। ওকে। সর্বশেষ আমাদের সর্বশেষ সর্বশেষ পঞ্চম সারির, কারণ আমাদের পঞ্চম সারিতে দুইটা জিরো ছিল। পঞ্চম সারির পঞ্চম সারির শূন্যকে শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করে করে অ্যাসাইনমেন্ট তৈরি করি। ঠিক আছে? এই যে আমি ভাষাটা যে লিখছিলাম না, এখন এই ভাষাটা তোমাদেরকে বুঝাই দিতেছি, টেনশনে কিছু নাই। ঠিক আছে? আমরা যেমন আহ, সর্বশেষ কলামের বিয়োগের কাজ করার পর যে জিনিসটা পাইছি, সেটা এখন আমরা এখানে হুবহু তুলবো। তারপরে আমি এই যে ভাষাগুলো ধইরা ধইরা তোমাদেরকে প্রত্যেকটা জিনিস একেবারে খুঁটিনাটি বুঝাই দিব। ঠিক আছে? টেনশন করো না যে এই ভাষাগুলো কেমনে আসছে, কিভাবে হইলো। ঠিক আছে? এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নাই। এটা আমরা হুবহু কিন্তু ওইখান থেকে তুলতেছি, ঠিক আছে, কলমের ওইখান থেকে। ওকে, তাহলে দেখো, আমরা কিন্তু সর্বশেষ যে কলামের কাজটা করে যে মানগুলো আসছিল, সেই মানগুলো আমরা এখানে তুলে দিছি। ঠিক আছে? এখানে আর অন্য কোনো মান লিখি নাই। তোমরা যদি খাতায় দেখে দেখে করতে থাকো তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবা। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের এখানে, আমি যে তোমাদেরকে বললাম যে ভাষাগুলো সব বুঝাই দিব, সেগুলো আমি তোমাদেরকে বুঝাইতেছি। দেখো, সর্বপ্রথম দেখো, এখানে আমি একটা লিখছি কথা, যে একটি মাত্র শূন্য বিশিষ্ট দ্বিতীয় এবং তৃতীয় সারিতে শূন্য আছে। তাহলে এগুলোকে আমরা আবদ্ধ করে দিব। ঠিক আছে? ওকে, তাহলে আমরা দিয়ে দেই। ঠিক আছে? তাহলে দেখো, এই সারিতে দুইটা আছে, এটা না। এই যে, তাহলে আমরা এইটাকে এই আয়ত ক্ষেত্র দ্বারা আবদ্ধ করলাম। এরপরে এটাকেও আবদ্ধ করে দিলাম। ওকে, এটা তো ক্লিয়ার, এটুক তো ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা এই কলমের মধ্যে খুঁজবো। কলাম আছে না? কলামের মধ্যে এখন আমরা জিরো খুঁজবো, যেহেতু এটা আমরা দিয়ে দিচ্ছি, এটা হবে না। ঠিক আছে?
তাহলে আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটা জিরো আছে, একটা জিরো, ডাবল জিরো না কিন্তু একটা জিরো। তাহলে আমরা এইটাকে আয়ত করে দিব। ঠিক আছে, এই ভাষাগুলো কিন্তু লিখছি, তাছাড়া আর কিছু না। তাহলে সর্বপ্রথম আমরা কাজ করব, সারিতে খুঁজবো যে একটা জিরো কোথায় আছে। যেখানে আমরা একটা জিরো পাবো যে সারিটাতে, সেটাকে আমরা এরকম আয়তক্ষেত্র চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা এখানে চিন্তা করি, না এখানেও দুইটা জিরো আছে, এটা হবে না। এখানে তো আমরা অলরেডি যে কাজটা করছিলাম, যে এইখানে আমরা যে সারির হিসাবে যে জিরো বসাইছিলাম, এখানে আরেকটা এই কলাম হিসাব করলে এখানে একটা কি আসতেছে বলো তো, জিরো আসতেছে। তো এই জিরোটার কাজ আমরা পরে করতেছি, এটা কেন, এটা ক্রস হবে কেন হবে বলতেছি। ওরপরে দেখো এই যে এটা, এখানে কয়টা জিরো আছে বলো তো, দুইটা জিরো আছে। আবার সারি চিন্তা করলে এখানেও দুইটা জিরো আছে, তাই না? ওকে, তাহলে এই যে এখন আমি 1 2 3 এই তিনটা যে বসাইলাম, এই তিনটাতে তো বুঝতে অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? কারণ আমরা এখানে যে তিনটা বসাইছি, এটা হচ্ছে সারিতে একটা জিরো পাইছি বিদায় এটাকে করছি, এখানে একটা পাইছি বিদায় এটাকে করছি, কলামের বেলায় এখানে একটা পাইছি বিদায় এটা করছি। কিন্তু বাকি এখন যে কাজগুলো করব সেগুলো এখন তোমরা দেখো। দেখো, অবশ্যই আমরা যেগুলো ক্রস চিহ্ন দিব সেগুলোকে পেন্সিল দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমি তোমাদের সাথে সেই ভাষাটা যে লিখছি আর এখন বুঝাই দিতেছি, ঠিক আছে? তাহলে আমরা এইটুক পর্যন্ত কাজ করে ফেলছি, মানে কাজ করলাম মাত্র। এবার হচ্ছে অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট চতুর্থ কলামের অপর শূন্যকে ক্রস চিহ্ন দেব। চতুর্থ কলাম কিন্তু, খেয়াল করো, চতুর্থ কলাম, ঠিক আছে? তাহলে দেখো 4 নাম্বার কলাম কোথায়, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই 4 নাম্বার কলামে দেখো একটা তো আমরা আয়তক্ষেত্র দিছি, তাহলে এই যে আরেকটা যে আছে জিরো, এইটাকে আমরা কি চিহ্ন দিব বলো তো, ক্রস চিহ্ন দিব। এইভাবে ক্রস চিহ্ন দিবা, ঠিক আছে? পেন্সিল দিয়ে, কলম দিয়ে না। ওকে, তো আমি এইভাবে বাইরে পর্যন্ত দিছি, ঠিক আছে? তোমরা চাইলে এটা শুধু খালি এই ভিতরে এইভাবে ক্রস চিহ্ন দিবা, ঠিক আছে? কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এইটুক পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা কতটুকু পর্যন্ত কাজ বুঝে গেলাম, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে এই পর্যন্ত তোমরা বুঝে গেছো। এখন দেখো, এখন একটি মাত্র শূন্য বিশিষ্ট চতুর্থ সারির শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি। দেখো এইটুকু আগে বুঝো কি বলছে, যে চতুর্থ সারির, চতুর্থ সারির, ঠিক আছে? তাহলে দেখো এখন এই চতুর্থ সারিটা খেয়াল করো, চতুর্থ সারি এইটা, এইটা সারি দেখো একটা আমরা অলরেডি ক্রস দিয়ে দিছি, বলো তো, দিয়ে দিছি। তাহলে আমার আর বাকি কোনটা আছে, এইটা। তাহলে এইটাকে আর ক্রস দেওয়া যাবে না, এইটাকে আমরা আয়তক্ষেত্র দিতে হবে। এই যে আমরা আয়তক্ষেত্র দিয়ে দিলাম, বুঝতেছো তো? ওকে, এবার খেয়াল করো, এবার খেয়াল করো, আমরা এটা কিন্তু চতুর্থ সারিতে কিন্তু এটা দিলাম, হ্যাঁ? এই যে এটা কিন্তু আমরা চতুর্থ সারিতে দিছি, চতুর্থ সারি, আর এটা হচ্ছে তৃতীয় কলাম, ঠিক আছে? তাহলে চতুর্থ সারির তৃতীয় কলাম, তৃতীয় কলামে আমাদের আরেকটা জিরো আছে, এইটাকে আমরা ক্রস দিব। তাহলে দেখো এই যে দেখো চতুর্থ, এটা তো বসানো শেষ। এবার তৃতীয় কলামের অপর শূন্যকে ক্রস চিহ্ন দেব। তাহলে এবার আমরা দেখো ওইটা ঠিক উপরে, এই যে এইটা চতুর্থ সারি না, এটা ঠিক উপরের দিকে একটা জিরো আছে, তাহলে এটাকে আমরা কি দিব, ক্রস চিহ্ন দিব, এভাবে ক্রস চিহ্ন দিব। দেওয়া শেষ। ওকে, আশা করছি এইটুক পর্যন্ত তোমরা ক্লিয়ার কাট বুঝতে পারছো। তারপর যদি কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? কারণ তোমরা যদি বুঝতেই না পারো তাহলে আমার এত বড় একটা ভিডিও শ্যুট করার কোনো অর্থই থাকবে না, ঠিক আছে? কারণ তোমাদেরকে বোঝাতে পারলে আমার সার্থকতা। ঠিক আছে, তাহলে আমরা কত দূর পর্যন্ত কাজ করে ফেললাম, এইটুক পর্যন্ত কাজ শেষ। এবার দেখো আবার একটি মাত্র শূন্য বিশিষ্ট প্রথম সারির শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করে, দেখো খেয়াল করো, একটু ভালোভাবে মনোযোগ দাও। এখন শুধু আমাদের শূন্য বাকি আছে কোথায় বলো তো, শুধুমাত্র এই যে পঞ্চম কলাম এবং পঞ্চম সারিতে, তাই না বলো তো? হ্যাঁ, এইখানে দুইটা জিরো আছে। তাহলে আমরা যেহেতু সবসময় আমাদের হিসাবগুলো কি, প্রথমে সারির কাজ তারপরে কলামের কাজ। তাহলে দেখো আমরা আবার একটি মাত্র শূন্য বিশিষ্ট প্রথম সারি, তাহলে দেখো প্রথম সারিতে আর কয়টা শূন্য আছে বলো তো, একটা শূন্য আছে, কারণ আমরা অলরেডি একটা ক্রস দিয়ে দিছি প্রথম সারিতে। তাহলে এইটা হবে আয়তক্ষেত্র, ঠিক আছে? এবং ওই পঞ্চম কলাম, দেখো এই যে পঞ্চম কলামের অপর শূন্যকে ক্রস চিহ্ন দেবো। দেখো পঞ্চম কলাম, পঞ্চম কলাম কোনটা বলো তো, খেয়াল করো, 1 2 3 4 5, এইটার ঠিক নিচে আরেকটা শূন্য আছে, সেটাকে আমরা কি দিব বলো তো, ক্রস চিহ্ন দিব। ওকে, তাহলে এই যে আমাদের এইটুকু পর্যন্ত কাজ ক্লিয়ার। এবার বলছে সর্বশেষ পঞ্চম সারির শূন্যকে, পঞ্চম সারির শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা অ্যাসাইনমেন্ট, এই যে যেটা আমরা এটা এখানে করছি, মানে পঞ্চম সারি কোনটা, এই পঞ্চম সারি,
এইটা পঞ্চম সারি কোনটা, এটা আমি ওই যে আগেই করে ফেলছিলাম, ঠিক আছে, আগেই করছি কেন, কারণ আমরা জানি এটা কলম হিসাবে এটা চলে আসে আয়ত, ঠিক আছে। তাহলে আমাদের এইটুক পর্যন্ত কাজ ক্লিয়ার, ঠিক আছে। এগুলো কিভাবে হইলো না হইলো তোমরা ব্যাপারগুলো পুরোটাই বুঝতে পারছো। এখন হচ্ছে আমাদের দেখো এমন কোনো জিরো নাই যেটা বাদ আছে, সব জিরোতে আমাদের কাজ হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রত্যেকটা জিরো নিয়ে কাজ না করি ততক্ষণ পর্যন্ত আমাদের এই সিস্টেম চলতেই থাকবে চলতেই থাকবে। যখনই দেখবো যে শেষ হয়ে গেছে তখনই কাজ স্টপ। তাহলে আমরা এখন এইখান থেকে আমরা আমাদের চূড়ান্ত ফলাফলে চলে আসছি, ঠিক আছে। এখন এখানে লিখতে হবে যে এখন যেহেতু প্রত্যেক সারি ও কলাম একটি ও অথবা এবং লিখতে পারো, কেবলমাত্র একটি অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্ট বিদ্যমান। অর্থাৎ এই কথাটার অর্থ হলো যে আমাদের যতগুলো সারি এবং কলাম আছে প্রত্যেকটাতে আমরা কি করছি, প্রত্যেকটাতে আমরা কাজ করছি। এই কারণে আমরা এই কথাটা লিখতেছি, যেহেতু প্রত্যেক সারি এবং কলামে একটি ও একটি এবং কেবলমাত্র একটি অ্যাসাইনমেন্ট বিদ্যমান, কারণ আমরা সবগুলোতে কাজ করছি, ঠিক আছে। সুতরাং সুতরাং এটি চূড়ান্ত সমাধান নির্দেশ করে। এটি, হ্যাঁ এটি, সুতরাং এটি এটি চূড়ান্ত সমাধান নির্দেশ করে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের মেইন আরেকটু কাজ, মানে আমাদের এই প্রশ্নে দুইটা জিনিস চাইছে। একটা হলো পরিকল্পনা, মানে আমি তোমাদেরকে দেখাইতেছি প্রশ্নটা, ঠিক আছে, প্রশ্নটা দেখাইতেছি, ঠিক আছে। এই যে দেখো প্রশ্নটাতে বলছে যে আমাদের সমস্যাটির চূড়ান্ত কর্মনিয়োগ পরিকল্পনা নির্ণয় করো এবং সর্বনিম্ন খরচও নির্ণয় করো, ঠিক আছে। পরিকল্পনা নির্ণয় করো এবং সর্বনিম্ন খরচ, তাহলে আমাদের দুইটাই বের করতে হবে। তাহলে লেখো যে চূড়ান্ত কর্মনিয়োগ পরিকল্পনা হলো, ঠিক আছে, চূড়ান্ত কর্মনিয়োগ পরিকল্পনা হলো। ওকে, এবার আমাদের যে কাজটা পরিকল্পনা বের করতে হবে, ঠিক আছে। পরিকল্পনা কিভাবে বের করবা, পরিকল্পনা বের করা সবচেয়ে ইজি কেন ইজি আমি বলি। দেখো এই যে প্রথম সারিতে সব আমাদের আয়তক্ষেত্র দিয়ে আবদ্ধ কোনটা বলতো, জিরো, কি বলতো, জিরো। তাহলে এইখানে আমাদের জিরো, তার মানে এটা আমাদের হিসাব যদি করি তাহলে এটা কত নাম্বার কলাম বলতো, 5 নাম্বার কলাম না, হ্যাঁ। আর আমাদের প্রশ্নের মধ্যে শ্রমিকের এগুলাকে ABCDE দিয়ে প্রকাশ করছে, এই যে দেখো শ্রমিকেরদেরকে ABCDE দিয়ে প্রকাশ করছে। তাহলে আমাদের প্রথম যে শূন্যটা পাবো সেটা পাইছি, সেটা হচ্ছে কি এর জন্য, তারপরে যেটা আমরা হিসাব করব বি এর জন্য, তারপর সি এর জন্য, তারপর ডি এর জন্য, তারপর ই এর জন্য। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এখন লিখব যে এ, এইভাবে তীর চিহ্ন দিবা মানে অ্যারো চিহ্ন। তাহলে এটা আমাদের কত নাম্বার কলামে পাইছি বলো তো, 5 নাম্বার, তাহলে এখানে আমরা লিখবো 5। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে ওকে, এরপরে দেখো পরেরটা আমরা কত নাম্বারে পাইছি বলো তো, কত নাম্বার কলামে পাইছি বলো তো, 1 নাম্বার কলাম। তাহলে আমাদের এটা এরপরে হচ্ছে বি দিয়ে এখানে আমরা লিখবো 1। এরপরেরটা দেখো তো কত নাম্বার, 4 নাম্বার কলামে। ওকে, তাহলে আমাদের সি দিয়ে কি লিখবো, 4।
এরপরে দেখো এখানে আমাদের কোথায় আছে, এইখানে জিরোটা, তাহলে এটা কত নাম্বার বলো তো? 3 নাম্বার। তাহলে ডি দিয়ে আমরা লিখবো কত? 3। এরপরে কত? ই কত নাম্বারে আছে এটা? দ্বিতীয় কলামে, তাহলে আমরা লিখবো ই দিয়ে লিখবো 2। ওকে, এইটুকুই হচ্ছে আমাদের চূড়ান্ত কর্মনিয়োগ পরিকল্পনা। এবার হচ্ছে আমাদের সর্বনিম্ন খরচ কি লিখতে বের করতে হবে? সর্বনিম্ন খরচ। ঠিক আছে, তাহলে আমরা লিখবো সর্বনিম্ন, সুতরাং সুতরাং সর্বনিম্ন খরচ সমান সমান, দেখো এবার আমরা যে পরিকল্পনাগুলো বের করছি, এই পরিকল্পনাগুলো থেকে এখন আমাদের খরচ বের করতে হবে। খরচ বের করতে হলে আমাদের যে মেইন প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখতে হবে। ঠিক আছে, সেই মেইন প্রশ্নটা দেখতে হবে। ওকে, আমার কথা কি বুঝতেছো? ওকে, বুঝতেছো। তাহলে দেখো এই যে আমাদের প্রশ্ন হচ্ছে এটা, তাই না? তাহলে দেখো তো A5 মানে আমাদের, দেখো পঞ্চম কলামে, এই দেখো 5 নাম্বার কলামে এই উপাদানটা কত আছে বলো তো? 1 আছে। এই যে এই উপাদানটা কত আছে বলো তো? 1। তাহলে আমাদের এখন লিখতে হবে এখানে 1। এরপর হচ্ছে প্লাস, যেহেতু আমরা খরচ বের করতেছি। ঠিক আছে, এরপরে দেখো কত আছে বলো তো? বি, বিতে কত আছে? 1। তাহলে আমরা এখন দেখো এটা কোথায়, দেখো তো এই যে বি এর মধ্যে প্রথমে, এই দেখো প্রথমে এখানে কত আছে বলো তো? 0। তাহলে আমরা এখানে কি লিখবো? 0 প্লাস, এরপরে কত আছে? C4। ঠিক আছে, সি নাম্বারে 4, এই যে সি, এখানে 4 যাব, 4 দেখো তো এই যে 4 এখানে, তাহলে 4 এর সি বরাবর 4 কত আছে বলো তো? 2। তাহলে আমরা এখানে কত লিখবো বলো তো? 2 লিখবো প্লাস, এরপরে কত আছে? 3, ডি এর সাথে 3। ঠিক আছে, এই যে ডি, ডি এর সাথে 3 কোথায়? এই যে উপরের দিকে থাকো 3। ঠিক আছে, তাহলে এখানে যদি আসি ডি এর বরাবর, তাহলে এটা কত আছে? 1। তাহলে আমরা এখানে কত লিখবো? 1 লিখবো। ঠিক আছে, এরপরে কত? তে কত আছে? 2। তাহলে তে 2 কোথায় বলতো? এই যে 2, 2 এর ঠিক নিচের দিকে এর কোথায়? 5। তাহলে আমরা এখানে কত আছে? 5। তাহলে আমরা কত লিখবো বলো তো? এখানে কত লিখবো? এই যে এখানে কত লিখবো? 5 লিখবো এখানে। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের এগুলো সব যোগ করতে হবে। তাহলে দেখো 1 2 3 4 আর 5, 5 4 আর 5 9, তার মানে 9 ইউনিট বা একক। এটাই হলো আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, তো এই হলো আমাদের হাঙ্গেরিয়ান মেথড প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটার আমরা ডিটেল জানলাম। ভিডিওটা বড় হয়েছে, কারণ হচ্ছে আমি ভেঙে ভেঙে করাইছি, যার জন্য ভিডিওটা বড় হয়েছে। তো একটু ধৈর্য সহকারে একবার বুঝা গেলে এরকম যত ম্যাথ আছে তোমাদের বইয়ে, তোমরা এগুলা ইজিলি করতে পারবা আমার বিশ্বাস। এই যে সর্বনিম্ন খরচগুলো কিভাবে বের হয়েছে এটা কি তোমরা বুঝতে পারছো? অর্থাৎ এর 5, অর্থাৎ কলাম 5 এর যে উপাদানটা থাকবে সেই মানটা হবে এটা। সেটা আমি আরেকটু দেখাই দিচ্ছি, দেখো তোমাদেরকে বোঝানোর জন্য আমি আবার দেখাচ্ছি। তাহলে A5, এই যে এই যে এতে 5 কোথায় আছে? এই যে এটা, তাহলে এর নিচে কত আছে? 1, এই 1 লিখছি। এরপর বি এর 1, তাহলে দেখো এই যে বি এর 1 কোথায়? এইখানে, এটা ঠিক নিচে কত আছে? 0, এই যে আমি 0 দিছি। এরপরে কত? C4, তাহলে দেখো এই যে সি এর 4 কোথায়? এই যে 4, সি এর 4 এখানে, তাহলে এইটার ঠিক সি বরাবর কত আছে? 2, এই যে আমরা এখানে 2 দিছি। এরপর কত? D3, এই যে দেখো ডি, এই যে 3 আমাদের এখানে 3, এটা ঠিক নিচের দিকে আসলে কত আসবে? 1, এই যে আমরা 1 দিছি। এরপর কত? E2, তাহলে দেখো এই যে এই যে 2, এই E2 এর ঠিক নিচের দিকে কত আছে? 5, এই যে দেখো 5 দিছি। এখন এইগুলা যোগ করলে কত আসবে? 9, তাহলে 9 একক। তো আশা করছি তোমরা ব্যাপারগুলো সব বুঝতে পারছো। তারপরও বলতেছি তোমাদের যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।